সময় বহমান। সময় বহমান। সে কারোর সুখ দুঃখে থেমে থাকে না, বরং সে তার নিজ গতিপথে চলতে থাকে। ঠিক যেমন সন্ধ্যার দুঃখ থেমে থাকেনি। পেরিয়ে গেছে প্রায় 5.5 মাস। মেয়েটার পেট আগের চেয়েও অনেক উঁচু হয়েছে। নড়াচড়া করতে কষ্ট হয় এখন। এক জায়গায় বসলে সহজে উঠতে পারে না। পাতলা শরীরটা ভারী হয়ে গিয়েছে। সন্ধ্যার শরীর খারাপ লাগলেও মনটা ভালো হয়ে যায় এই ভেবে যে আর কয়েকদিনের মধ্যেই তার মাঝ থেকে একটি প্রাণ বেরিয়ে আসবে, যার জন্য সন্ধ্যা একা একা প্রতিনিয়ত কত লড়াই করছে। ধরনীর বুকে আধার নেমে এসেছে অনেক আগেই। সন্ধ্যা বেলকুনিতে পাতানো একটি চেয়ারে বসে আছে, দৃষ্টি অজানা অন্ধকারে নিবদ্ধ। পরনে একটি ঢিলেঢালা পোশাক, তার উপরে পাতলা একটি চাদর জড়ানো। শীতের আমেজ বিদায় নেওয়ার প্রস্তুতি চলছে। পুরোপুরি বিদায় নেয়নি এখনো। থেকে থেকে মিটিমিটি বাতাস ভেসে আসছে। সন্ধ্যা গায়ের চাদরটি আরেকটু টেনে নিল। কি যেন ভেবে মলিন মুখটায় একখানা বিদ্রূপ হাসি ফুটল। আকাশ সেই যে 5.5 মাস আগে রাতের আধারে কাউকে না জানিয়ে ইংল্যান্ডে পাড়ি জমালো, আর ফিরল না। আসমানি নওয়ান কল করে কত আসতে বলেছিল, কিন্তু আকাশ শোনেনি। ফেরেনি আর বাংলাদেশে। সন্ধ্যার টানেও আর ফেরেনি। শিমুরা তার দাদি বাড়ি থেকে ফেরার পর থেকে তার সাথেই আকাশ ভিডিও কলে কথা বলেছে। আসমানি নওয়ানের সাথে কলে কথা বলেছে। দূরে থেকে আকাশের কণ্ঠ শুনেছে সন্ধ্যা। সে মেনে নিয়েছিল আকাশের মাঝে বিদ্যমান তার প্রতি ভালোবাসা মুছে গেছে। কিন্তু নিয়াজের বলা ভালোবাসা কখনো মরে যায় না। স্মৃতি নষ্ট হলেও ভালোবাসা সতেজ থাকে। এই কথাটা সন্ধ্যার মাথায় সবসময় ঘুরত। এর রেশ ধরেই সন্ধ্যা চাতক পাখির ন্যায় চেয়ে থাকত। আকাশ তাকে ভুলে গেলেও সে হারিয়ে যাওয়া ভালোবাসার টানে তার খোঁজ করবে, তার কথা জিজ্ঞেস করবে। তাকে এতখানি আঘাত করে চলে যাবার পর আকাশ নিজেও ব্যথা পেয়ে তার কাছে ফিরবে। কিন্তু সন্ধ্যার ভাবনার সাথে কিচ্ছু মেলেনি। উল্টো নিয়াজের বলা সেই দিনের কথাগুলো ভুল প্রমাণিত হয়েছে। সন্ধ্যা তার বুকে মিথ্যা আশা বেঁধে কমাস পার করেছে। চোখ বুজলেই শেষবার আকাশের দেওয়া থাপ্পড়গুলো ভেসে উঠত। সন্ধ্যা আবারও কাঁদত। আকাশকে মনে না রাখার সেই প্রতিজ্ঞা ভুলে গিয়ে 2 হাত পেতে আবারও চাইতো আকাশ তার কাছে ফিরে আসুক। সে সব ভুলে যাবে। আকাশের দেওয়া সমস্ত আঘাত মুছে ফেলবে। খুব ইচ্ছে করত আকাশ তার মাথায় একটাবার হাত রাখুক, একটুখানি ভরসা দিক। তার পেটে তাদের অংশ বেড়ে উঠছে, এটা ভেবে আকাশ খুশিতে আগের চেয়েও অনেক বেশি পাগলামি করুক। যখন সন্ধ্যার 7-8 মাস চলে, তখন বাচ্চাটির মাঝে মাঝে নড়ে উঠলে সন্ধ্যা ব্যথা পেলেও ভীষণ খুশি হতো। কিন্তু সে খুব খুশি স্থায়ী হতে পারত না পাশে আকাশ না থাকায়। সন্ধ্যা হারিয়ে যাওয়া মূল্যবান সোনার ন্যায় হাতড়ানো মিথ্যে আকাশকে ডাকতো। কোথাও না পেয়ে সন্ধ্যার সুখগুলো মুহূর্তেই দুঃখে পরিণত হতো, অশ্রু আকারে ঝরে পড়ত। সন্ধ্যা নিজের কাছে হেরে গিয়ে, নিজেকে দেওয়া কথা খানিকের জন্য ভুলে গিয়ে আসমান নওয়ানের কাছে গিয়ে বলতো, আকাশকে একবার বাংলাদেশে আসতে বলতে পারবে? সে যাবে না আকাশের সামনে, শুধু দূরে থেকে একটু দেখবে। আসমানি নওয়ান সন্ধ্যার আহাজারি দেখে আকাশকে কল করত, খুব জরুরি তলবে ডাকতো, একবার আসতে বলল। কিন্তু আকাশ প্রতিবারই নাকচ করে দিয়েছে। শেষবার আসমানি নওয়ান আকাশকে দেশে ফেরার জন্য অনেক জোর করলে আকাশ বলে, ওই সন্ধ্যা মেয়েটা আগে বাড়ি থেকে বের করো, নয়তো ফিরবো না। যতদিন ওই মেয়েকে বাড়িতে জায়গা দিবে ততদিনের জন্য ভুলে যাও তোমার একটা ছেলে আছে। সন্ধ্যা আসমানি নওয়ানের পাশে বসেছিল। আসমানি নওয়ান কথা বলেই সন্ধ্যা আর আমার পাশে বসতো। আসলে সন্ধ্যার বড্ড মানসিক শান্তির প্রয়োজন ছিল, যা তার আকাশকে ঘিরে ছিল।
এই জন্যই মেয়েটা আকাশের কণ্ঠ শুনতে পাওয়ার সুযোগ কখনো হাতছাড়া করতো না। একটুখানি শান্তি পাওয়ার আশায় দূর থেকে আকাশকে এক নজর দেখার আর্জি করত। আসমানি নওয়ানকে ঠেলতো তার ছেলেকে বলতে, যেন সে দেশে ফিরে আসে। কিন্তু গত 1 মাস আগে আকাশের বলা সেই কথাটা সন্ধ্যাকে একদম পাথরে রূপান্তরিত করে দিল। আকাশের বলা সেই কথাটা শুনে সন্ধ্যা সেই দিন আর কাঁদল না, একটা কথাও বলল না। কি দারুণ নীরব থেকে আসমানি নওয়ানের পাশে দখল করে বসা জায়গাটি থেকে প্রস্থান করেছিল। এরপর আর আকাশকে ফিরতে বলেনি, উল্টে সে চলে যেতে চেয়েছিল এই বাড়ি থেকে। আসমানি নওয়ানকে বলেছিল, আম্মা, আমি ভাইয়ার কাছে চলে যাব, তুমি তোমার ছেলেকে ফিরতে বলো। আসমানি নওয়ানের সেই দিন কি হয়েছিল কে জানে। সন্ধ্যাকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলেছিল, বেঁধে আসা গলায় বলেছিল, আমার সবাই হারিয়ে গেছে জান্নাত, কয়টা ছেলে মেয়ে আছে আমার, সবাইকে ছাড়া আমি অপূর্ণ, তোরা ছাড়া আমার আর কেউ নেই, তার মধ্যে তুই আমার একটা মা, আমাকে রেখে যাস না মা, আমি সব ঠিক করে দেব, আমায় একা করে দিস না। সন্ধ্যা আসমানি নওয়ানের চোখের পানি দেখে নিভে গিয়েছিল, মেনে নিয়েছিল আসমানি নওয়ানের কথা। কি করে ফেলতো এই মানুষটার কথা। তার ভাইয়ার পর এই মানুষটা তার দ্বিতীয় আশ্রয়স্থল, যে তাকে কত শত বিপদ থেকে বাঁচিয়ে বুকে আগলে নিয়েছে। সন্ধ্যা তার আম্মাকে বুকে আবারও আবারও থেকে গিয়েছে। তবে সেই দিনের পর থেকে সন্ধ্যা আকাশ শব্দটা মুখে উচ্চারণ করেনি, কিভাবে যেন কাঁদতেও ভুলে গেল। আজ থেকে 5.5 মাস আগের বলা কথাগুলো প্রায় 4.5 মাস পর সত্যি সত্যি বাস্তবায়ন করে ফেলল বোধ হয়। দারুণ এক শক্ত মানবীতে পরিণত হয়ে গেল সন্ধ্যা। কি জানি কতটুকু পেরেছে, তবে সেই পাগলামিগুলো আর করা হয় না। শিমু বা কেউ আকাশ নামটা উচ্চারণ করলে সে নীরবে জায়গাটি প্রস্থান করে। ইদানিং অপ্রয়োজনেই হাসে, কিন্তু প্রয়োজনেও আর কাঁদে না। আসে না কান্না, হয়তো চোখ দুটো মরুভূমি পর্যন্ত করে ফেলেছে। 12 মাস বৃষ্টিকার ভালো লাগে। সন্ধ্যার চোখ দুটোও মুষলধারে বৃষ্টির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, আর তাই হয়তো এখন তাদের মরুভূমি এত পছন্দ। ফলস্বরূপ প্রয়োজনেও চোখ দুটোই আর পানি জমে না। আকাশের ভালোবাসার দিনগুলোর কথা ভাবলে সন্ধ্যার মনে হয়, আর 5জন মানুষের সুখময় জীবনে কিছু খারাপ স্মৃতি থাকলে তাকে তারা স্মৃতির পাতায় দুঃস্বপ্ন হিসাবে রাখবে, আখ্যায়িত করবে। আর তার দুঃখময় জীবনে অল্প কিছু সুখময় স্মৃতি ছিল, যা আকাশের ভালোবাসা ঘিরে, নাম দুঃস্বপ্ন। ভেঙে গিয়েছে সেই দুঃস্বপ্ন, আকাশের ভালোবাসাও হারিয়ে গেছে। ফিরে এসেছে না পাওয়া দুঃখ ভরা জীবন, যা তার ভাগ্যের খাতায় মোটা কালিতে লিপিবদ্ধ। পুরানো কিছু স্মৃতিচারণ করে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। প্রাণহীন দৃষ্টি জোড়া তারায় জ্বলতে থাকা আকাশ পানে। আর 1 সপ্তাহ পর তার ডেলিভারির ডেট দিয়েছে। সন্ধ্যা কাপড়ের ওপরেই তার উঁচু পেটটাতে হাত রাখে, চোখ বুজে শ্বাস নেয় প্রশান্তির। আর 1 সপ্তাহ পর এই প্রাণটা সে ছুঁতে পারবে, তার জীবনের সব কিছু, তার বেঁচে থাকার অবলম্বন, তার পিছু টান, তার সব কিছু। এই প্রাণ ছাড়া আর কোনো পিছু টান নেই। আল্ট্রাসোনোগ্রাফিতে জানা গিয়েছে তার ছেলে হবে। সন্ধ্যা আকাশকে ঘিরে বিষাদটুকু গিলে আগাম ছেলের জন্য এক বুক প্রশান্তির শ্বাস টেনে আওড়ায়। আমার আব্বা, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা তুমি, আমার রাজপুত্র। আরো কিছুক্ষণ পেরোলেই সন্ধ্যা ঘরে চলে আসে, বসে বসে এশার নামাজ আদায় করে। এরপর শরীরটা বিছানায় মেলে দেয়। আজকাল বড্ড দুর্বল লাগে শরীর, ক্লান্তিতে ভরপুর থাকে। কিছুক্ষণের মাঝেই সন্ধ্যা ঘুমিয়ে যায়। ঘড়ির কাঁটা তখন 12টা 30।
সন্ধ্যা বারবার এপাশ ওপাশ করে, নড়াচড়া করে ওঠে, চোখে মুখে অসম্ভব বিরক্তি, গলায় ব্যথার অনুভব। এক পর্যায়ে সন্ধ্যা ঘুমিয়ে যায়, ঘুম ছুটে যায়, ধীরে ধীরে চোখ মেলে তাকায়। চোখের সামনে জ্বলজ্বল করছে সোনালী রঙের দুটো চোখের মণি। সন্ধ্যা বিস্মিত হওয়ার সুযোগটুকুও বোধহয় আর পেল না। বুঝতে পারে সর্বশক্তি দিয়ে তার গলা চেপে রেখেছে একটি হাত। সন্ধ্যার চোখ বড় বড় হয়ে যায়। দুই হাত তুলে তার গলা চেপে ধরা হাতটি খামচে ধরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে বারবারই ব্যর্থ হয়। একসময় কানের কাছে আকাশের শক্ত কণ্ঠ ভেসে আসে, তোর সাহস কি করে হয় আরেকজনের বাচ্চার মা হওয়ার? বেঈমান, তোর বাচ্চাকে না মেরে দম নিব না আমি। সন্ধ্যা ছটফট করে, দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, নিঃশ্বাস চিরতরে বন্ধ হওয়ার উপক্রম হয়। তখনই সন্ধ্যার গলা থেকে হাতটা সরে যায়। সন্ধ্যা সমানে কাশতে থাকে। কয়েক সেকেন্ডের মাথায় সে কাশতে কাশতে আশেপাশে তাকায়, কাউকে দেখতে পায় না। পাশে আসমানি নওয়ানের ঘুম ভেঙে যায়। উঠে বসেন তিনি, এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলে, জান্নাত, কি হয়েছে তোর? কথাটা বলতে বলতে সন্ধ্যাকে টেনে বসাতে নিলে সন্ধ্যা আসমানি নওয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। সন্ধ্যার এহেন কাণ্ডে ভদ্র মহিলা থমকায়, সন্ধ্যাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, কি হয়েছে বল? সন্ধ্যা কিছুই বলতে পারে না। মেয়েটা শুধু কাঁদছে তো কাঁদছে। হঠাৎই কিছু একটা ভাঙার শব্দ ভেসে আসে। আসমানি নওয়ান দরজার দিকে তাকায়। আবছা আলোয় দরজা পুরোপুরি খোলা। ভদ্রমহিলা অবাক হয়, তিনি সবসময় দরজা ভিড়িয়ে ঘুমান, তাহলে এভাবে খুলে গেল কিভাবে? আর ডাইনিং এর দিকে ওটা কি ভাঙলো? আসমানি নওয়ান চেঁচিয়ে ওঠে, কে? সন্ধ্যার কান্নার তোড় কমে এসেছে। আকাশের বলা কথাটা কানে বাজছে। মেয়েটার দম বন্ধ লাগে। সন্ধ্যা আসমানি নওয়ানের বুক থেকে মাথা তোলে, ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। আসমানি নওয়ান তাকায় সন্ধ্যার দিকে। সে দ্রুত বিছানা থেকে নেমে ঘরের লাইট জ্বালায়। সন্ধ্যার দিকে খেয়াল করলে দেখল মেয়েটার শরীর কাঁপছে। আসমানি নওয়ান সন্ধ্যার দিকে এগিয়ে আসার আগেই সন্ধ্যা চিৎকার করে বলে ওঠে, তোমার জানোয়ার ছেলে আমার বাচ্চাকে মারতে এসেছিল আম্মা, আমার বাচ্চাকে বাঁচতে দিবে না সে। এতটুকু বলতে গিয়েই সন্ধ্যা আবারও কান্নায় ভেঙে পড়ে। আজ কতগুলো দিন পর চোখের বাঁধ ভাঙল তার। তার ছোট্ট প্রাণ পৃথিবীতে আসার আগেই নিজের স্বামীর মুখে যখন বাচ্চাকে মেরে ফেলার হুমকি আসে, তখন সে নিজেকে কিভাবে সামলাবে? সে তো আকাশকে ঘিরে বিষাদ গিলে তার ছোট্ট প্রাণকে নিয়ে বাঁচতে চেয়েছিল। এখন সেই বাচ্চার দিকেও আঙ্গুল উঠে গেল। সন্ধ্যা ভেতরে ভেতরে গলা কাটা মুরগির ন্যায় ছটফটালো, কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার ছেলের কি ক্ষতি করেছি আম্মা, বলতে পারো? আমি তো বলেছি আমি আর তার সামনে যাব না, আর কোনোদিনও চাইবো না আমি তাকে, আর কোনোদিনও পাগলামি করব না, করিও না আমি। তাহলে সে কেন আমার বাচ্চাটার দিকে হাত বাড়ায় আম্মা? আমার জীবনটা আর নরক বানালে তোমার ছেলের আর কত শান্তি হবে? আমার বাচ্চার কিছু হলে আমি মরে যাব আম্মা, আমি মরে যাব। কাঁদতে কাঁদতে সন্ধ্যার হেসকি উঠে গেছে। আসমানি নওয়ান স্তব্ধ হয়ে শোনে সন্ধ্যার কথাগুলো। সন্ধ্যা এসব কি বলছে তার মাথায় কিছুই ঢুকছে না। ঢোক গিলে বলে, এসব কি বলছিস মা? আকাশ তো এখানে নেই, তোর হয়তো এগুলো মনের ভুল। সন্ধ্যা রেগে হাতের কাছে একটি জগ পেয়ে পানি ভর্তি জগ ছুঁড়ে ফেলে চেঁচিয়ে বলে, একদম আমাকে পাগল বানানোর চেষ্টা করবে না। আমি স্পষ্ট দেখেছি তোমার ছেলের সোনালী চোখ, স্পষ্ট শুনেছি তোমার ছেলের কণ্ঠ। আমার আমার গলা চেপে ধরে বলেছিল আমার বাচ্চাকে না মেরে সে দম নিবে না। আমার বাচ্চার কিছু হলে আমি কিন্তু তোমার ছেলেকে বাঁচতে দিব না আম্মা। আমার বাচ্চা
সন্ধ্যার কথা জড়িয়ে আসে। পেটে যন্ত্রণা শুরু হয়। ডান হাতে পেট চেপে ধরে, চোখ মুখ কুঁচকে নেয়, বা হাতে দেওয়াল ঠ্যাস দিয়ে ধরে। আসমানি নওয়ান কিছু কিছু বলতে গিয়েও থেমে যায় মেঝেতে দৃষ্টি গেলে। সন্ধ্যার পায়ের কাছে রক্তের ছড়াছড়ি, যা ইতিমধ্যে গড়িয়ে মেঝেতে অনেকটাই ছড়িয়ে পড়েছে। ভদ্রমহিলা ভয়ে আঁতকে ওঠে, দ্রুত পায়ে এগিয়ে আসে সন্ধ্যার দিকে। এদিকে সন্ধ্যার পেটের যন্ত্রণা বেড়ে যায়। টিকতে না পেরে সে দেওয়াল ধরে ধরে বসে পড়ে। আসমানি নওয়ান সন্ধ্যার পাশে বসে দুই হাত গালে রেখে ভীতি কণ্ঠে বলে, এইসব কি হচ্ছে মা? কি হয়েছে তোর? তীব্র ব্যথায় সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বহু কষ্টে ব্যথাতুর আওয়াজে উচ্চারণ করে, আমার অনেক পেট ব্যথা করছে আম্মা। মনে হচ্ছে আমি মরে যাব। আমার বাচ্চাকে বাঁচাও আম্মা। কথাটা বলতে বলতে সন্ধ্যা মোছড়ামুছড়ি করতে শুরু করে। এক পর্যায়ে শব্দ করে চেঁচিয়ে ওঠে। মেয়ের এমতা অবস্থায় আসমানি নওয়ানের দিশেহারা লাগে। হাঁসফাঁস কণ্ঠে বলে, একটু দাঁড়াও মা, আমি অরুণকে ডাকছি। কথাটা বলে আসমানি নওয়ান দ্রুত উঠে দাঁড়ায়। বড় বড় পায়ে ঘর থেকে বেরিয়ে অরুণের ঘরের দিকে যেতে নিলে সামনে আকাশকে দেখে আসমানি নওয়ানের পায়ের তলার মাটি সরে যায়। বিস্ময়ে চোখ দুটো বড় হয়ে যায়। আকাশের পরনের স্যুট প্যান্ট, পাশে একটি লাগেজ। দেখে বোঝা যাচ্ছে সে মাত্রই লাগেজ নিয়ে বাসার ভেতরে প্রবেশ করেছে। এতদিন এত করে বলতো, অথচ আকাশকে দেশে আনতে পারেনি। আজ হঠাৎ আসার কারণ কি? সবচেয়ে বড় ব্যাপার, সন্ধ্যার বলা কথাগুলো তার কানে বাজছে। তবে কি আকাশ সত্যি সন্ধ্যার বাচ্চাকে মারতে? আসমানি নওয়ান আর ভাবতে পারে না। আকাশের কপালে ভাঁজ। দৃষ্টি এবার তার মা তো একবার তো তার মায়ের ঘরের দিকে। মায়ের ঘর থেকে চেঁচানোর আওয়াজ আসছে। আকাশ ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, চিৎকার করছে কে? আসমানি নওয়ান কথা বলার ভাষা হারিয়েছে। তার মাথা ঝিমঝিম করছে। মায়ের নীরবতায় আকাশ বিরক্ত হয়। মায়ের পাশ কাটিয়ে আকাশ এগিয়ে যায় আসমানি নওয়ানের ঘরের দিকে। ঘরের ভেতরে দুই পা আসলে দৃষ্টি আটকায় মেঝেতে আধশোয়া হয়ে থাকা সন্ধ্যার দিকে। সে ডান হাতে পেট চেপে কাতরাচ্ছে। মেয়েটার চারিদিকে রক্তের ছড়াছড়ি, যা সাদা টাইলসে স্পষ্ট বিদ্যমান। আকাশ বিস্মিত নয়নে চেয়ে আছে। সন্ধ্যার অবস্থা দেখে তার মস্তিষ্ক ফাঁকা মনে হলো। বুকের বাঁ পাশটাই সেই চিরাচরিত ব্যথার সঞ্চালন হলো। সে ব্যথা থেকে বাঁচতে এই কমাস ইংল্যান্ড শহরে ঘুরে হাজারটা উপায় খুঁজেছে। ওদিকে এত চিৎকারে অরুণের ঘুম ভেঙেছে। সে ঘর থেকে বেরিয়ে আসে। আওয়াজটি আসমানি নওয়ানের ঘর থেকে আসছে বুঝতে পেরে অরুণ দ্রুত পা চালায়। দরজায় দাঁড়ানো আসমানি নওয়ানের উদ্দেশ্যে বলে, আন্টি, কি হয়েছে? চিৎকার করছো? কথাটা বলতে বলতে অরুণ ঘরের ভেতরে প্রবেশ করে। প্রথমে আকাশ অবাক হয়, তবে সে অবাকতা চাপা পড়ে সামনে সন্ধ্যার এমন করুণ অবস্থা দেখে। অরুণ বিস্ময় কণ্ঠে আওড়ায়, সন্ধ্যা? ততক্ষণে আসমানি নওয়ান সন্ধ্যার পাশে এসে বসে সন্ধ্যার ঢিলেঢালা পোশাকের ওপরে একটি ওড়না ফেলে দেয়। এরপর আকাশকে অগ্রাহ্য করে অরুণের উদ্দেশ্যে বলে, অরুণ, জান্নাতকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। দ্রুত ওকে কোলে নাও। অরুণ মাথা নেড়ে এগিয়ে আসে সন্ধ্যার দিকে। আকাশ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি চোখ মুখ খিচিয়ে রাখা সন্ধ্যার পানে। গত প্রায় 6 মাস আগে এমন সন্ধ্যাকে না দেখার জন্যই দেশ ছাড়ল। আর আজ ফিরে এসে সর্বপ্রথম সন্ধ্যার সেই একই করুণ চিত্র দেখে আকাশের বুক পুড়তে শুরু করলো। ব্যথা বাড়ছে মারাত্মক হারে। মস্তিষ্কে মায়ের বলা সন্ধ্যারকে কোলে নেওয়ার কথাটা খেলে গেল। মোটেও পছন্দ হলো না এই কথার দৃশ্যটা, এই কল্প দৃশ্যটা। আকাশ খেয়াল করলো অরুণ মেয়েটিকে কোলে নিতে এগোচ্ছে। চোখ মুখ শক্ত হয়ে আসছে আকাশের।
সে তার পরনের সাদা রঙের কোট খুলে ছুঁড়ে ফেলল। দুই হাতের শার্টের হাতা টেনে টুনে কনুইয়ের ওপর পর্যন্ত গোটালো। এরপর সামনে এগোলো। অরুণ সন্ধ্যাকে কোলে নেওয়ার জন্য মাত্রই নিচু হয়েছে, তখনই আকাশ পেছন থেকে অরুণের টি শার্টের কলারটা ধরে ডান দিকে জোরে সোরে একটা ধাক্কা দেয়, যেন অরুণকে আছড়ে ফেলল। অরুণ খাটের পাশে গিয়ে জোরে সোরে ধাক্কা খায়, চেঁচিয়ে ওঠে বেচারা। খাটের কোণার সাথে কোমরটা ধাক্কা খেয়েছে। আসমানি নওয়ান হতভম্ব হয়ে যায়। বলেন, আকাশ, কি হয়েছে? কি করছো? শব্দ সাথে অরুণের চেঁচানোয় সন্ধ্যা আধো আধো ঝাপসা চোখ মেলে তাকায়। আকাশ ঝুঁকে এসেছে সন্ধ্যাকে কোলে নেওয়ার জন্য। সন্ধ্যার মুখের সামনে আকাশকে দেখে ভীত হয়। কিছুক্ষণ আগেই আকাশ তার গলা চেপে ধরেছিল, তার বাচ্চাকে মারতে চায়, সন্ধ্যা পৌঁছাতে চায়, পেছাতে চায়, কিন্তু শরীরের ভীষণ অবনতি হয়েছে তার। সন্ধ্যা চেঁচিয়ে বলে, আমাকে ছোবেন না, ছোবেন না আমাকে। আকাশ কানে নিল না সেই কথা। চোখের পলকে সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে, ডাকে, আম্মা, আম্মা, আমাকে বাঁচাও আম্মা। আকাশের দিক পরিবর্তন করছে, ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায় সামনের দিকে। আসমানি নওয়ান বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। অরুণ কোমর ধরে আকাশের গমন পথের দিকে চেয়ে আছে। এই বেয়াদবটাকে বাংলাদেশে আনার জন্য কত কত কি করেছে, বিনিময়ে সন্ধ্যাকে শুধু কাঁদিয়ে আজ পীড়িত দেখাচ্ছে। ইস, তার সাধের কোমরটা। কোমরের পিছে ডলতে ডলতে অসহায় কণ্ঠে বিড়বিড় করে, আমার কোমর ভাঙলে তোর পিন্ডি চটকাবো শালা দুমুখ সাফ কোথাকার। সন্ধ্যার একে তো পেটে ব্যথা, এর উপরে তাকে বাচ্চাকে হারানোর ভয়। সন্ধ্যার চোখ বেশ অনর্গল পানি গড়ায়। তীব্র ছটফটাতে দু হাতে আকাশকে খামছে আর কাঁদতে কাঁদতে বলে, ছাড় আমায়, ছাড় বলছি, ছাড় আমায় জানোয়ার। এরপর আবারও ডাকে, আম্মা, আমার বাচ্চাটাকে মেরে ফেলবে আম্মা। আসমানি নওয়ান বিস্মিত হয় আকাশের প্রতিটি কাণ্ডে। পিছু পিছু আসে আকাশ। আকাশে অরুণকে সন্ধ্যাকে টাচ করতে দেয়নি। এর কারণ বোধহয় সে বুঝেছে সন্ধ্যার ব্যাপারে আকাশ এমনই। এই আকাশকে সে চেনে। একসময় সন্ধ্যার জন্য আকাশ অরুণকে বাড়ি আসতে দিচ্ছিল না পর্যন্ত। আজ আকাশের সামনে অরুণ সন্ধ্যাকে কোলে নিতেও সফল হয়নি। কিন্তু সন্ধ্যার বলা কথা যে মেলাতে পারছে না। তিনি অরুণকে বলে, নিয়াজকে সব খবর দিতে। তারা সন্ধ্যাকে নিয়ে আসছে। নিয়াজ যেন সব ব্যবস্থা করে রাখে। এরপর সে তার ফোন নিয়ে আকাশের পিছু যায়, দ্রুত পা চালায়। সন্ধ্যা পেট ব্যথা সাথে আকাশের থেকে ছাড়া পাবার জন্য ছটফট করে, চিৎকার করে। দুই হাত কত শত খামচি দেয় আকাশের গালে, গলায়, ঘাড়ে। অথচ আকাশ নির্বিকার। সে কেবলই এগোয় সামনের দিকে, চোখে মুখে শক্ত অনুভূতি, দৃষ্টি নিবদ্ধ সামনের দিকে। সন্ধ্যা ছটফটাতে ছটফটাতে হঠাৎই আকাশের গলায় কামড় ধরে। শরীরে যতটুকু শক্তি ছিল সবটুকু দিয়ে ঘাড়ের দিকে দুই হাতের নখ বসিয়ে দিয়েছে। আকাশ এবারেও নির্বিকার। দু পা থেমে নেয় তার। বাড়ির মেইন গেট থেকে বের হয় না। সন্ধ্যা এক পর্যায়ে আকাশের গলায় বসানো দাঁত আলগা করে ফুঁপিয়ে ওঠে। আজ থেকে প্রায় 6 মাস আগে যেমন পরাজিত সৈন্যের ন্যায় আকাশের সামনে থেকে ফিরে গিয়েছিল, তেমনি আজ বোধহয় হেরে গিয়ে ছেলেকে নিয়ে এই দুনিয়া ছাড়তে হবে। সন্ধ্যা আরো একবার দুমড়ে মুচড়ে ওঠে আকাশের জন্য। আকাশের হাতের গতিবিধি শক্ত করবে। রোবটের ন্যায় গ্যারেজের দিকে এগিয়ে যায়। বাইরে দাঁড়ানো গার্ডগুলো আকাশের কোলে এক মেয়েকে দেখে অবাক হয়।
আকাশ গার্ডদের উদ্দেশ্যে কঠিন বাণী ছুড়ে দেয়, বাঁচতে চাইলে গাড়ির দরজা খোলো ফার্স্ট। দুইজন গার্ড আকাশের আগে আগে দৌড়ে যায় গ্যারেজের দিকে। গাড়ির পেছনের দরজা খুলে দিলে আকাশ সন্ধ্যার গাড়ির ব্যাক সিটে সন্ধ্যাকে শুইয়ে দেয়। সন্ধ্যার নাজেহাল অবস্থা, দুই চোখ বেয়ে জল গড়ায়, অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে আওড়ায়, আমার বাচ্চা মারবেন না, দয়া করুন, দয়া করুন, আমি আপনাকে আর চাইব না। আকাশ কি শুনল সন্ধ্যার কথা? কি যে তার মুখাবয়ব দেখে বোঝা যায় না। ইতিমধ্যে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। লালিত চোখ দিয়ে একবার কাতরানো সন্ধ্যার দিকে তাকায়। এরপর সে দ্রুত গাড়ির বাহিরে বেরিয়ে আসে, শব্দ করে গাড়ির দরজা লাগায়। সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির অপর পাশে দাঁড়ানো গার্ডদের দিকে তাকায়। ডান হাত তুলে ক্যাচ ধরার ভঙ্গি করলে একজন গাড়ির চাবি ছুড়ে দেয়। কিন্তু অবাক করা বিষয়, গাড়ির চাবি আকাশের হাতে আসলো না। তার হাত বরাবর আরেকটি হাত উঁচিয়ে দেয়। সেই হাত চাবিটি ক্যাচ করে ধরে নেয়। আকাশ ডান দিকে ফিরলে তার মাকে দেখে অবাক হয়। আসমানি নওয়ান চাবিটি ডান হাতের মুঠোয় শক্ত করে ধরে। আকাশের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, সরি মাই সান, আমি তোমাকে বিশ্বাস করি না। আমার মেয়ের জন্য যেটুকু করেছো এর জন্য অবশ্যই আমি কৃতজ্ঞ। এখন দূরে থাকো। কথাগুলো বলে আসমানি নওয়ান বড় বড় পায়ে এগিয়ে যায়, গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। সময় নষ্ট না করে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। পেছনের সিট থেকে সন্ধ্যার আহাজারি ভেসে আসলে আসমানি নওয়ানের বুকটা ভারী হয়। গাড়ির ব্যাক সিটে গিয়ে গতিপথ ঘোরায়, স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সন্ধ্যার উদ্দেশ্যে সান্ত্বনার বাণী ছোড়ে, এই তো যাচ্ছি মা, একটু ধৈর্য ধর। সন্ধ্যা বাঁ হাতে গাড়ির সিটটা শক্ত করে ধরে রেখেছে, ডান হাতে পরনের কাপড় ধরেছে। অসহনীয় ব্যথায় মুখ নীল বর্ণ হয়ে উঠেছে। চোখের পানি ফেলে আর করুণ কণ্ঠে আওড়ায়, আমি মরে আমি মনে হয় বাঁচবো না আম্মা, দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচাও। আসমানি নওয়ানের চোখ ঝাপসা হয়, গাড়ির গতি বাড়ায়, বুকটা কাঁপছে তার। সন্ধ্যা আর তার বাচ্চা ঠিক থাকবে তো? আল্লাহর কাছে খুব করে চাইলো তার মেয়ের নাতি যেন সে সুস্থ হয়ে দুনিয়ার বুকে বুক ভরে শ্বাস নিতে পারে। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখলো মায়ের চালানো গাড়িটির অদৃশ্য হাতে। অবাক হলো মাকে গাড়ি চালানো দেখে। তার মা গাড়ি চালাতে পারতো না বলে তারা তার ভীষণ আফসোস ছিল। গত 6 মাস আগে যখন বাংলাদেশে ফিরেছিল, তখন মাকে গাড়ি চালানো শেখাবে বলে ঠিক করেছিল। গাড়ি কিনেছিল, বলেছিল সারপ্রাইজের কথা। কিন্তু এইসব ঝামেলা, তার হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, সব রেখে আবারও ইংল্যান্ডে পাড়ি জমানো, মায়ের গাড়ি চালানোর ব্যাপারটি যতটা অবাক করলো তাকে, তার থেকে বেশি হাজার গুণ অবাক করলো সন্ধ্যার উঁচু পেট দেখে। মনে হলো এত বড় শক সে এর আগে কখনো খায়নি। আপাতত এইসব ভাবনা চেপে গার্ডদের দিকে তাকিয়ে কিছু ইশারা করলে একজন আরেকটি চাবি এগিয়ে দিলে আকাশ চাবিটি নিয়ে দ্রুত অপর গাড়িটির ড্রাইভিং সিটে উঠে বসে। তখন অরুণ বাড়ি থেকে বের হয়। আকাশ গাড়িতে বসতে দেখে সে এক প্রকার দৌড়ে এসে পাশের সিটে বসে পড়ে। আকাশ গাড়ি স্টার্ট দেয়, স্পিড বাড়ায় দ্রুত। অরুণ আকাশের দিকে তাকায়। আকাশের পরনে সাদা শার্ট রক্তে মাখামাখি হয়ে আছে, যা থেকে একটা বাজে দুর্গন্ধ ভেসে আসছে। তবে আকাশের মাঝে কোনো ভাবান্তর নেই। অরুণ দীর্ঘশ্বাস ফেলল। তার সাথে করা আকাশের কাণ্ডেই বুঝেছে তার মাথায় আপাতত সন্ধ্যা ছাড়া অন্য কিছুই নেই। ও যাচ্ছে হসপিটালে। অরুণ, নিয়াজ আর সৌম্য সন্ধ্যার ব্যাপারে জানিয়েছে, এই জন্য বাড়ি থেকে বেরোতে দেরি হলো। আকাশকে কিছু বলতে গিয়েও কিছুই বলল না।
আকাশের চোখ মুখের অবস্থা ভালো না, কিছু বললে আবার কোন লাথি কোথায় লাগাবে কে জানে। তাই নীরব থাকলো। তাছাড়া সন্ধ্যার জন্য ভীষণ টেনশন হচ্ছে। আসমানি নওয়ান হসপিটালের সামনে গাড়ি দাঁড় করায়, এরপর দ্রুত গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। গাড়ির পেছনের দরজা খুলে সন্ধ্যাকে দেখলো। মেয়েটার অবস্থা ভীষণ খারাপ। আসমানি নওয়ান সন্ধ্যাকে একা নিতে পারবে না, নিয়াজকে কল করে আসতে বললে। নিয়াজের নাম্বার ডায়াল করে ফোনে কানে ধরে আশেপাশে তাকালো, দেখলো সৌম্য আর ইরা দ্রুত হসপিটালে প্রবেশ করছে। আসমানি নওয়ান কল কেটে গলা উঁচিয়ে ডেকে ওঠে, সৌম্য। আসমানি নওয়ানের কণ্ঠে নিজের নামটা শুনে সৌম্য পিছু ফিরে তাকায়। সামনে এক প্রকার দৌড়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে, আমার বনু কোথায়, আমার বনু? এতটুকু বলতেই গাড়ির ভেতর থেকে বনুর আওয়াজ পেয়ে সৌম্য আর আসমানি নওয়ান উত্তরের অপেক্ষা করে না, খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে, দুই হাতে সন্ধ্যাকে কোলে তুলে নেয়। দ্রুত পা চালায় হসপিটালের ভেতরে। সৌম্য হাঁটতে হাঁটতে তাকায় তার বোনর দিকে। সন্ধ্যার লাল চোখ মুখ, ব্যথায় নীল বর্ণ হয়ে আসা মুখ দেখে সন্ধ্যার বুকটা স্যাঁত করে ওঠে। সন্ধ্যা ভাইকে পেয়ে দুই হাতে গলা জড়িয়ে ধরে ফোফায়, বিড় বিড় করে বলে, ভাইয়া আমাকে বিশ্বাস কর, উনি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চায় ভাইয়া। সৌম্য শুনতে পায় সন্ধ্যার কথা, সন্ধ্যার বলা কথা মানে না বুঝলেও সৌম্য তার বনুকে বুকে চেপে রেখে বলে, তোদের কারোর কাছেই কিচ্ছু হবে না বনুর, আমি আছি তো। সৌম্যর পিছু পিছু ইরা আর আসমানি নওয়ানও এগোয়। ওই দিক থেকে খবর পেয়ে শিমু আর শিমুর মাও হসপিটালে এসেছে। মাত্রই সিএনজি থেকে নেমে দাঁড়ায়। শিমু দৌড়ে এসে তার খালামণির হাতটা সাপটে ধরলো। আসমানি নওয়ান শিমুকে আগলে নেয়। মেয়েটার মুখ শুকিয়ে গিয়েছে। সন্ধ্যার খবর পেয়ে যেভাবে ছিল সেভাবেই ছুটে এসেছে শিমুর মা, তারা ভাড়া মিটিয়ে তাদের পিছু পিছু আসে। সৌম্যকে সন্ধ্যা নিয়ে দোতলায় নিয়ে আসে। এসে পৌঁছায় যেখানে যেখানে নিয়াজ স্ট্রেচার নিয়ে পায়চারি করছিল আর ঘড়ি দেখছিল। বোঝা যাচ্ছে বাড়িতে যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে এসেছে। সৌম্যর কোলে সন্ধ্যাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সৌম্য দ্রুত এগিয়ে এসে স্ট্রেচারে সন্ধ্যাকে শুইয়ে দেয়। দুটো নার্স স্ট্রেচার নিয়ে যেতে নেয়। তখন সন্ধ্যা সৌম্যের হাতটা টেনে ধরে নিয়াজ ব্যাপারটি খেয়াল করে নার্সদের দাঁড়াতে বলে তারা দাঁড়ায়। সৌম্য সন্ধ্যার দুই হাতের মাঝে আগলে নিয়ে সন্ধ্যার দিকে ঝুঁকে ধরা গলায় বলে, কি হয়েছে বনু? সন্ধ্যার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ভাইয়ের দিকে করুণ চোখে চেয়ে আধো আধো ব্যথাতুর কণ্ঠে বলে, আমি বেঁচে ফিরলে আমার বাচ্চার দায়িত্ব আমি একাই নিব। যদি আমার হায়াত এ পর্যন্তই থাকে তবে তুমি আমার বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো করে বড় করো ভাইয়া। তা না পারলে ওকে এতিমখানায় দিয়ে দিও, কিন্তু কোনো নিমক হারামের স্পর্শ যেন আমার বাচ্চার শরীরে না থাকে। যদি কেউ আমার কথার হেরফের করে তবে তার সাথে আমার হাসরের ময়দানে কঠোর হিসাব নিকাশ হবে। এতটুকু কথা বলতে গিয়েই সন্ধ্যা কতবার যে থেমেছে, বহু কষ্টে কথাগুলো উচ্চারণ করে চোখ বুজে নেয়। সকলে সন্ধ্যাকে ঘিরে থাকায় সন্ধ্যার বলা কথাগুলো সবাই সবাই শুনতে পায়। নিমকহারাম দ্বারা যে আকাশকে বুঝিয়েছে এটা সবাই বুঝেছে। সন্ধ্যা আকাশকে নিয়ে আর পাগলামি করে না, করলেও এই ধরনের কথা বলেনি। আজ হঠাৎ করে বলার কারণ বুঝলো না, তবে আসমানি নওয়ান বোধহয় বুঝলো। সন্ধ্যা কান্নারা উগলে আসতে চাইল, চোখ বুজে নিজেকে সামলে নিতে চাইল।
সৌম্য সন্ধ্যার মাথায় একটা চুমু খেয়ে বেঁধে আসা গলায় বলে, আমার বনুর কিচ্ছু হবে না, আমি অপেক্ষায় আছি, তুই ফিরে আয়। সন্ধ্যার চোখ বেয়ে বুজে আসে। এই কঠিন মুহূর্তে এসেও নিজের ওপরে বিদ্রূপ হাসতে ভুলল না মেয়েটা। খুব করে চাইল সে না সে না বাঁচলেও তার বাচ্চাটা বাঁচুক, আর সে খুব সৌভাগ্য নিয়ে আসুক। তার মতো যেন তার সন্তানের ভাগ্য এত দুর্বল না থাকে। নিয়াজ তাড়া দিলে নার্সরা স্ট্রেচারে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, যেখানে ডাক্তাররা অপেক্ষারত। নার্সদের এর তারা তারা সিচুয়েশন শুনেই বলেছে ইমিডিয়েট সিজার করতে হবে, নয়তো বাচ্চা মা দুজনেই জীবন ঝুঁকিতে। সৌম্য ছটফটালো। বনুর গলা অপারেশনের সময় তো এত ছটফট লাগেনি। তার বনু কিছু হলে সে নিঃশ্বাস নিবে কি করে? সৌম্য পরনের রক্তমাখা শার্ট খুলে ফেলল, একদম উদম গায়ে ছুটল যেখানে গেলে তার বনুর জীবন ভিক্ষা পাবে। সে তো সেখানেই যাবে, চুপ করে দাঁড়িয়ে থাকবে কি করে? বনুর জীবনের সাথে লড়বে। সে ওই দুই হাত কাজে লাগবে না। ওই হয় ঝাপসা চোখ জোড়া, আবার বারবার দু হাত দ্বারা ডলে চোখ পরিষ্কার করতে করতে সৌম্য বেরিয়ে যায় হসপিটাল থেকে। ইরা নীরবে দেখল সৌম্যর প্রস্থান। সে বোধহয় জানে সৌম্য কোথায় ছুটে গেল। আকাশ হসপিটালে সামনে এসে গাড়ি থামালে অরুণ কিছু না বলেই বেরিয়ে যায়। আকাশ সময় নিয়ে বের হয় গাড়ি থেকে, হসপিটালের দিকে তাকায়। মেয়েটি এখানেই আছে। ওর অবস্থা ভালো ছিল না। আকাশের ছটফট লাগে। সে দ্রুত পা চালায় হসপিটালের দিকে। দোতলার করিডোরে এসে দাঁড়িয়েছে আকাশ। তার ফ্যামিলির সবাইকে এখানে দেখলো, কেন যেন আর সামনে এগোলো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। আশেপাশের অনেকে বাঁকা চোখে আকাশকে দেখছে। আকাশের সেই সবে ধ্যান নেই। ধ্যান বোধহয় আপাতত অদৃশ্য সন্ধ্যাতে। অপারেশন থিয়েটারে গাইনি ডক্টর আছে 3 জন, তাছাড়া নার্স। নিয়াজের সেখানে প্রয়োজন নেই, সে গাইনি ডক্টর নয়। তবে গাইনি ডক্টর হলেও সে থাকতো না, কারণ চক্ষু লজ্জা। সন্ধ্যাকে সে বোনের চোখে দেখে, সন্ধ্যাও তাকে ভাই। দুজনের জন্য ব্যাপারটি লজ্জাজনক হতো। এই জন্য সে সব ব্যবস্থা করে দিয়ে বাইরে সবার সাথে অপেক্ষা করছে। আসমান নওয়ানের থেকে বাসায় ঘটে যাওয়া কাহিনী শুনল নিয়াজ। সে নিজেও বুঝতে পারল না সন্ধ্যার কাছে কেউ তো এসেছিল, আর সন্ধ্যার কথা অনুযায়ী আকাশী। নিয়াজ একবার ভাবল সন্ধ্যার মনের ভুল, আবার ভাবছে আসমানি নওয়ানও বুঝেছে কেউ এসেছিল তার ঘরে, আর ঘর থেকে বেরিয়ে আকাশকেই দেখেছে। কিন্তু আকাশ সন্ধ্যার বাচ্চাটাকে কেন মারতে যাবে, তাও আবার লুকিয়ে? সৌম্য ওর সাথে শত্রুতাই যেখানে সবাইকে দেখিয়ে করে, সেখানে এই কাজ লুকিয়ে করবে, এটা বিশ্বাসযোগ্য নয়। সবচেয়ে বড় কথা, আকাশের ক্যারেক্টারের সাথে এটা যায় না। নিয়াজ আকাশকে এতটুকু তো চেনে। ভাবনার মাঝেই নিয়াজের দৃষ্টি করিডোরের দিকে পড়লে আকাশকে চোখে পড়ে। সে উঠে দাঁড়ায়, এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। আকাশ নিয়াজকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, মেয়েটি কোথায়? নিয়াজ তাকালো আকাশের ব্যথিত মুখের দিকে। খেয়াল করলো দুর্গন্ধযুক্ত রক্তমাখা শার্ট আকাশের পরনে, অথচ আকাশের ধ্যান জ্ঞান এই দিকে নেই। নিয়াজ অবাক হলো না। আকাশ চলে যাওয়ার পর সন্ধ্যা সবসময় বলতো, নিয়াজ ভাইয়া আপনি আমাকে মিথ্যা বলেছিলেন। নিয়াজ চুপচাপ শুনতো, তার কাছে উত্তর ছিল না। কিন্তু এই আকাশকে দেখে মনে হচ্ছিল তার কথা শুধু 100% নয়, 1000% সঠিক। নিয়াজকে চুপ দেখে আকাশ নিয়াজকে একটা ধাক্কা দিয়ে বলে, ও কোথায় বল? নিয়াজ উত্তর দেয়, অপারেশন থিয়েটারে।
আকাশ ঢোক গিলে বলে, ও সত্যি প্রেগনেন্ট ছিল? নিয়াজ উত্তর দেয়, হুম। এরপর কণ্ঠে অবাকতা ফুটিয়ে বলে, তুমি জানতে না সন্ধ্যা প্রেগনেন্ট? নিয়াজের হুঁশ শব্দটি যেন শুনে আকাশের বুকের চিনচিনে ব্যথা হলো। ঢোক গিলে বলে, জানতাম না। কখন জেনেছ সন্ধ্যা প্রেগনেন্ট? ঘরে গিয়ে ওকে মেঝেতে পড়ে কাতরাতে দেখে বুঝেছি। নিয়াজ অবাক হয়ে বলে, তুমি সত্যি বলছো? আকাশ রেগে বলে, আমি মিথ্যা বলি না। নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে এই আকাশকেই চেনে। এই ছেলেটা তবে আকাশ নয়, তবে কে? আর এই কথা সন্ধ্যা বিশ্বাস করবে তো? আকাশ ছটফটানি কণ্ঠে জিজ্ঞেস করে, ও এখন কেমন আছে? নিয়াজ তাকায় আকাশের দিকে। ছেলেটা নিজেও জানে না ও সন্ধ্যাকে ঠিক কতটা ভালোবাসে। নিয়াজ যেমন হতাশ হয়, তেমনি খুশিও হয়। তখনই একজন নার্স এসে নিয়াজকে জানায়, সন্ধ্যা আর বাচ্চা আউট অফ ডেঞ্জার, তবে টাইম লাগবে সন্ধ্যা আর বাচ্চাকে কেবিনে দিতে। কথাটা শুনে নিয়াজ স্বস্তি পায়। আসলে নিয়াজ বলে রেখেছিল কিছুক্ষণ পর পর তাকে আপডেট জানাতে। আকাশ এপাশ ওপাশ হাঁটছিল আর বুক ডলছিল। নার্সটির কথা শুনে আকাশ দ্রুত এগিয়ে আসে, জিজ্ঞেস করে, তুমি কি সত্যি বলছো? নার্সটি ছোট করে বলে, জি। আকাশ পকেট হাতলে একটা চেক পেয়ে না দেখেই সেটি নার্সটির দিকে বাড়িয়ে দেয়। নার্স চেকটি দেখলো, একটা 50,000 টাকার চেক। অবাক হয় সে, প্রশ্নাত্মক চোখে। আকাশ কিছু বলার প্রয়োজন বোধ করলো না, যেন কাউকে পাওনা মিটিয়ে দিল। নিয়াজ আকাশের কাণ্ড দেখে হেসে ফেলে। নার্সটির উদ্দেশ্যে বলে, এটা তোমার, রাখো। আমার সন্ধ্যার খবর বাড়ির লোকেদেরকে গিয়ে দাও। নার্সের মুখ চকচকে হয়ে ওঠে। একটা সামান্য খবর দিয়ে এমন মোটা অঙ্কের টাকা এই প্রথম পেল। সে খুশি মনে চলে যায়। আকাশ বিরক্ত চোখে নিয়াজের দিকে চেয়ে আছে। নিয়াজ নিজেকে সামলে বলে, ভালোই, চালিয়ে যাও। আকাশ ভুরু কুঁচকে বলে, কি চালাবো? নিয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, আকাশকে কিছু বলে স্বীকার করবে না, উল্টো রেগে যায়। আকাশকে দোষ দেয় না, সবই ভাগ্য। অতঃপর গলা ঝেড়ে বলে, না, কিছু না। আকাশ প্রশ্ন করে, মেয়েটির হাজবেন্ডকে আর বাচ্চার বাবাকে? নিয়াজ মৃদু হাসলো, আকাশের কাঁধে হাত রেখে বলে, দেখা যাক। সন্ধ্যার হাজবেন্ড আর বাচ্চার বাবা নিজে থেকে কবে ওদের সামনে আসে? যেদিন আসবে সেদিন তোমার সাথে সন্ধ্যার হাজবেন্ডকে পরিচয় করিয়ে দিব। আকাশের বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথার পরিমাণ বাড়লো। নিয়াজ বলে, সন্ধ্যার হাজবেন্ড প্লাস সন্ধ্যা সন্তান সত্যিই আছে ভেবে তুমি কি দুঃখ পাচ্ছ? আকাশ হসপিটাল থেকে বেরিয়ে যেতে যেতে বলে, মেবি, মেবি নট। আমি ভেবেছিলাম ও সিঙ্গেল। নিয়াজের হাসি দীর্ঘ হয়। আকাশ ভাবে তার জীবনের শেষ একমাত্র শত্রু সৌম্য। আর এ কারণেই এর কারণও জানে নিয়াজ, তাই এখানেও আকাশকে দোষ দিতে পারল না। অতঃপর বলে, সিঙ্গেল ভেবে শত্রুর বোনকে মনে জায়গা দিয়ে দিলে? আকাশের কাছে উত্তর নেই। বোবা মানবের ন্যায় সে এলোমেলো পায়ে সামনে এগোলো। পেরিয়েছে প্রায় 2 ঘন্টা। সকলে সন্ধ্যা আর বাচ্চার অপেক্ষায়। সৌম্য এখনো ফেরেনি। এদিকে আকাশ বারবার সিঁড়ি ওঠা নামা করছে। তার ছটফট লাগছে অন্য কারণে। ছেলেটার হিসেবের খাতা আরো এলোমেলো হয়ে গিয়েছে। আকাশের মাথা কাজ করে না। তার মাথা তার মায়ের প্রতিটি কথা। মেয়েটি তার বউ, বউ নয়। আর তার বউ না হলে মেয়েটি অবশ্যই সিঙ্গেল। কিন্তু সিঙ্গেল মেয়ে তো কখনো প্রেগনেন্ট হয় না। তাহলে তো তার মায়েদের কথা সত্যি হলো। কিন্তু সবাই তাকে কেন এই মেয়েটা হাজবেন্ড বানিয়ে দিচ্ছিল?
দুনিয়া উল্টে গেলেও এই কথাটা আকাশের কাছে বিশ্বাসযোগ্য নয়। সে বিয়ে করার মতো ছেলেই নয়। তাহলে আকাশের হিসাব, সৌম্য তার বাবাকে খুন করেছে কারণ সৌম্য লোভী। আর এই মেয়ে ওই ছেলের বোন। মেয়েটি ভাইয়ের কারসাজির ব্যাপারে কিছুই জানে না। মানুষ হিসাবে মেয়েটি ভালো, কিন্তু ছেলেটি অর্থাৎ সৌম্য ভালো নয়। সে তার বোন আর বউকে ভালো রাখতে তার বাবাকে খুন করেছে, কারণ তার বাবা সৌম্যের সবকিছু জেনে গিয়েছিল। এরপর তার বাবা মারা যাওয়ার পর এরা তাদের বাড়ি থাকতে শুরু করেছে, আর এদের সাথেই তার ফ্যামিলির সবাই নাচে। আকাশ এইসব মানতে পারে না। এই হিসাবগুলো আকাশের মিললেও সন্ধ্যার প্রেগনেন্ট হওয়ার বিষয়টি কিছুতেই মিলছে না। আর সবচেয়ে বড় কথা, সে মানতেই পারছে না সন্ধ্যার হাজবেন্ড কেন থাকবে, থাকা যাবে না। আকাশ মানতেই পারছে না। তার মাথা ব্যথায় শুরু হয়। রেগে সিঁড়ির মাঝে দাঁড়িয়ে সিঁড়ির রেলিংয়ে একটি জোরে সোরে লাথি মেরে দেয়। নিয়াজ আকাশের পিছু পিছু আসছিল। আকাশকে এমন করতে দেখে দ্রুত পা চালিয়ে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে, আকাশ, কি হয়েছে? আকাশ নিয়াজের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ওর হাজবেন্ড কোথায়? নিয়াজ থমথমে মুখে তাকায়। ঠিক কি রিয়াকশন দিবে সেটাই ভাবছে। নিজেকে সামলে নেই। আকাশের হাত ঢিলে হয়ে যায়। ভুরু কুঁচকে বলে, নেই মানে? নিয়াজ কি বলবে বুঝলো না। আকাশই সন্ধ্যার স্বামী, এটা বললে আকাশ অনেক রিয়াক্ট করবে, ভাবে সবাই তাকে মিথ্যা বলছে। আকাশকে দেখে তার হাসিও লাগছে, দুঃখও লাগছে। ফোঁস করে শ্বাস ফেলে বলল, মানে সন্ধ্যাকে রেখে চলে গেছে? কোথায়? তা তো জানি না। ডিভোর্স দিয়েছে? না। আকাশ বিরক্তির কণ্ঠে বলে, কেন? আকাশের প্রশ্ন সাথে বিরক্তি কটুকু ধরতে পেরে নিয়াজ মনে মনে হেসে বলে, জানি না, তবে সন্ধ্যার হাজবেন্ড ওর কাছে ফিরতেও পারে, আবার নাও ফিরতে পারে। আকাশ চরম বিরক্তি নিয়ে বলে, ফিরতে হবে না। আকাশের কথায় নিয়াজ এবার জোরে হেসে ফেলল। আকাশের দৃষ্টি দেখে সন্ধ্যার সামলে নিয়ে বলে, সরি। হ্যাঁ, সন্ধ্যা আর ওর বাচ্চার সুসংবাদ পেয়ে খুশিতে খুশিতে শুধু হাসি বেরিয়ে আসছে। আকাশ দাঁত কিরমির করে বলে, ঠোঁটে সুপার গ্লু লাগাও, তাহলে আর অন্যের বউকে নিয়ে লাজ লজ্জা হয়ে উঠবে না। নিয়াজের মুখ চুপসে যায়। তাকে অপমান করলো আকাশ। সে বলে, তুমিও তো অন্যের বউকে নিয়ে সেই কখন থেকে ভাবছো। আকাশ বিব্রত বোধ করে, তবে খুব দ্রুত নিয়াজকে সামলে কটকট জবাব দেয়, ভাবছি না। নিয়াজ হতবাক হয়ে যায়। কিছু কিভাবে মুখের ওপর অস্বীকার করে। সে হতাশ কণ্ঠে বলে, এরকম সত্য কথা রোজ দুই একটা করে শুনলে আমার মন ভালো হয়। আর কটন কিনতে হবে না, কানের সব খোল তোর সত্য কথার জোরে একা একাই বেরিয়ে আসবে। আকাশ বিরক্ত হয়, তবে কিছুই বলে না। নিয়াজ আকাশের হাতটা ধরে টেনে উপর দিকে নিয়ে যায়। আকাশ বাদ সাধলে নিয়াজ বলে, আরে এসো, সন্ধ্যা রিলেট কথা বলবো। সন্ধ্যার কথা শুনে আকাশ আর কিছুই বলল না। নীরবে নিয়াজের পিছু গেল। নিয়াজ তখন সবাইকে বলে গিয়েছে, সন্ধ্যা আর বাচ্চাকে কেবিনে দিলে সে আগে আকাশকে ওখানে নিয়ে যাবে। আসমানি নওয়ান বাঁধ সাধলে নিয়াজ বলেছে তার উপরে ভরসা রাখতে, সে সবকিছু সামলে নিবে। এরপর আর কেউ কোনো কিছুই বলেনি, মেনে নিয়েছে। আকাশ অস্বীকার করলেও কি, আর সন্ধ্যা আকাশের বউ, ছেলেটি আকাশের ছেলে, এই সত্য তো আর বদলাবে না। নিয়াজ দোতলায় এসে শোনে, কয়েক মিনিট আগে সন্ধ্যা আর বাচ্চাকে
কেবিনে দেওয়া হয়েছে। দুজনের কারোর অবস্থাই তেমন ভালো নয়, এই জন্য সবাইকে কেবিনে নিয়ে গিয়ে দেখা করতে হবে। সন্ধ্যার অবস্থা বেশি খারাপ, ভীষণ দুর্বল হয়ে গিয়েছে। এই জন্য পুরো 4 ব্যাগ রক্ত লাগবে সন্ধ্যার। ম্যানেজও হয়ে গিয়েছে। প্রথমে রক্তের ব্যাগ ঝুলিয়ে সন্ধ্যার হাতে ক্যানুলা লাগিয়ে ডক্টর কেবিন থেকে বেরিয়ে যায়। নিয়াজ আকাশকে নিয়ে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। আকাশ কিছু বলার আগেই তার দৃষ্টি আটকায় সন্ধ্যার ডান পাশে বেডে শয়নরত সন্ধ্যার দিকে। দেখে মনে হচ্ছে মেয়েটি ঘুমিয়েছে, চোখ মুখ ফোলা ফোলা। আকাশ ঢোক গেল। ঘরের সেই দৃশ্যের কথা মনে পড়ে। তার মাথা চক্কর দিয়ে ওঠে। কি ভয়ানক অবস্থা হয়েছিল আকাশ ভাবতেই পারে না। কেমন যেন শিউরে ওঠে নিজের ভাবনা প্লাস অনুভূতিতে। বিরক্তিও হয়। কত বিভৎস দৃশ্য সে নিজে ক্রিয়েট করেছে, অথচ তখনকার ওইটুকুতে সে কেমন নিস্তেজ হয়ে গিয়েছিল। বিরক্তিতে আকাশ সন্ধ্যার দিকের দৃষ্টি রেখেই মাথা নাড়ালো। নিয়াজ আর চোখে আকাশের কাণ্ড দেখল। নিয়াজ হেসে মৃদু স্বরে বলে, এসো তোমাকে ওই বাচ্চাটাকে দেখায়। একটা ইউনিক ব্যাপার আছে বাচ্চাটার মাঝে, তুমি দেখলে ছোটখাটো শক্ট পাবে। এসো। আকাশের ভুরু কুঁচকে যায়। কি এমন আছে ওই বাচ্চার মাঝে যে সে শক্ট খাবে? নিয়াজের কথা মতো সে বাঁ দিকে এগোয়। ওইদিকে সন্ধ্যা ঘুমায়নি, চোখ বুজেছিল। কারোর কণ্ঠ পেয়ে সন্ধ্যা চোখ মেলে তাকায়। ডান দিকে ঘাড় বাঁকালে চোখ পড়ে আকাশ তার বাচ্চার দিকে এগিয়ে যাচ্ছে। সে জানে ওপাশে তার বাচ্চা রাখা। সন্ধ্যার বুক কাঁপল। তার মনে হলো আকাশ তার বাচ্চাকে মারার জন্যই এখানে এনেছে। মেয়েটার শরীর ভীষণ দুর্বল, তবে কণ্ঠে ঝাঁজ ঢেলে যেটুকু পারল সন্ধ্যা চেঁচিয়ে উঠল, খবরদার আমার বাচ্চার দিকে এগোবেন না। আকাশের পা থেমে যায়, ঘাড় ঘুরে যায় সন্ধ্যার দিকে। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। নিয়াজও সন্ধ্যার দিকে তাকায়, কিছু বলতে গিয়েও বলল না। দেখুক আগে ওরা কি করে, তারপর না হয় সে অ্যাকশন নিবে। আকাশ তার গতি বাম দিক থেকে ঘুরিয়ে ডান দিকে অর্থাৎ সন্ধ্যার বেডের দিকে নেয়। কয়েক পা এগিয়ে এসে দুই হাতে প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। দৃষ্টি সন্ধ্যার চোখে নিবদ্ধ রেখে গভীর গলায় বলে, বাচ্চা, বাচ্চার বাবা কারোর প্রতি আমার ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট বাচ্চার মাকে ঘিরে। আকাশের কথায় নিয়াজ কেশে ওঠে। ডান হাত তুলে ঘাড় চুলকে বিড়বিড় করে বলে, ক্যালকুলেশনটা খারাপ না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে আমি তার সন্ধ্যা মালতী। রাইটার ডিআরএম সোহাগ, পেজ ডিআরএম সোহাগানি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।